আমাদের সাউন্ড ঠিক আছে কিনা যদি একটু আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানান। যদি সাউন্ড ঠিক থাকে আপনারা একটু যারা লাইভে যুক্ত আছেন তারা আমাদের একটু বলবেন যে লাইভ ঠিক আছে কিনা। ঠিক আছে, লাইভে সাউন্ড ঠিক আছে কিনা যদি আমাদের একটু জানান। ঠিক আছে, আমাদের লাইভটা কার্যক্রম আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের একটু সারা শব্দ চাচ্ছি যে আমাদের লাইভ সাউন্ড ঠিক আছে কিনা। আপনারা যদি কমেন্টে জানান, আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানান আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনারা যারা লাইভ দেখতেছেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। ঠিক আছে, লাইভের সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে যদি আপনারা জানান। ঠিক আছে, আমাদের লাইভ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা এই যদি বিষয়ে একটু জানান। ঠিক আছে, আমাদের লাইভটা অলরেডি শুরু হয়ে গেছে। যদি আপনাদের সাউন্ড ঠিক থাকে তো আমাদের একটু জানাবেন। ঠিক আছে, যে সাউন্ড ঠিক আছে ভাই, আমাদের লাইভটা একটু সাউন্ড ঠিক আছে কিনা যদি কমেন্টে জানান। আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে কিনা যদি আপনারা একটু কমেন্ট মাধ্যমে জানান। আমরা এখন লাইভে আলোচনা করব আমাদের উপসাগর কৃষি কর্মকর্তার যে 1394 জন পোস্টের যে আপনারই ছিল যে এমসিকিউ পরীক্ষা ছিল, সেই বিষয়ে আমরা আপনাদের আলোচনা করব। তো এখন একটা আপনারা লাইভে সাউন্ড যদি ঠিক থাকে যদি কমেন্টের মাধ্যমে আমাদের একটু জানান যে হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আমাদের একটু কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান। ঠিক আছে, আর আপনারা লাইভ কোথায় থেকে দেখতেছেন এই কমেন্টেও একটু জানাবেন। আমরা লাইভ দেখতেছেন কোথায় থেকে আমাদের একটু জানাবেন, লাইভ দেখতেছেন কোথায় থেকে। ঠিক আছে, আমাদের একটু কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখন এসেও তো পরীক্ষা দিবেন তারাই তো মূলত আমাদের এই লাইভটা দেখবেন। ঠিক আছে, আপনারা যারা উপসর্গ শিক্ষাগত পরীক্ষা দিবেন তারাই তো আমাদের এই লাইভটা মূলত দেখবেন। আপনারা একটু আমাদের লাইভ কার্যক্রম সাউন্ড এবং আপনারা যে কমেন্ট করতেছেন সেসব বিষয় ঠিক আছে কিনা যদি আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমরা লাইভের কার্যক্রমটা শুরু করব। ঠিক আছে, আপনাদের একটু কমেন্ট চাই আমরা, আপনাদের লাইভ আমাদের ঠিকঠাক চলে কিনা। ঠিক আছে, সাকিব চৌধুরী, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের লাইভটা ঠিক আছে। তো আজকে আমরা 1394 যে উপসর্গ শিক্ষকতা পরীক্ষা 2020 সালের যে সার্কুলারটা 2021 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল সেই বিষয়ে আমরা কৃষি বিষয়ে আমরা অ্যানালাইসিস কিছু তথ্য আপনাদের বলবো যে কৃষি কোন কোন টপিক থেকে প্রশ্ন করে বা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করে আপনাদের একটু বোঝানোর সাথে আমরা অ্যানালাইসিস করছি। যেমন ধরেন এটা বিগত উপসহকারী কৃষি কর্মকর্তার চাকরির পরীক্ষার প্রশ্ন, বিগত উপসহকারী কৃষি কর্মকর্তার চাকরির পরীক্ষার প্রশ্ন। আমরা এই প্রশ্নটা নিয়ে এসেছি এবং এই প্রশ্নের সাথে আমরা একটু এই বিষয়ে যে আমাদের ওই কোন কোন সাবজেক্টের ভিতর থেকে যে প্রশ্নটা করেছে এই বিষয়ে আমরা আলোচনা করবো আপনাদের। ঠিক আছে, আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করবেন, শেয়ার করলে আমাদের মেম্বারটা একটু বৃদ্ধি হয়। আর আপনারা একটু ভিডিওটা শুধু দেখবেন এবং পরে যারা আমাদের এই ভিডিও যারা আবার পরবর্তী যারা না দেখতে পাবে, এখন যারা না দেখতে পাবে তারা পরবর্তী ভিডিওটা ই করলে সেটা দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা বাছাই পরীক্ষা 2021 আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে 40 নাম্বার যে কৃষি থাকবে এমসিকিউ,
40 নম্বরের ভিতরে আপনার কৃষির কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আর কোন কোন অধ্যায় থেকে পড়লে আপনার উপসরের কৃষি গুণগতার মার্কটা বেশি উঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি একটু লাইভটি শেয়ার করেন এবং শেয়ার যদি করেন তাহলে আমাদের একটু ভালো হয়, ঠিক আছে। আপনারা একটু কমেন্ট করতে থাকুন, আপনি কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন। আমরা একটু আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে এই গ্রুপে আমরা লাইভটা শেয়ার করি, ঠিক আছে, লাইভটা শেয়ার করি কারণ সবাই যেন মোটামুটি দেখতে পারে লাইভটা। সেই কারণে আমরা একটু কপি লিঙ্ক করে আমরা আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপ আছে আমরা মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের লাইভটা শেয়ার করার চেষ্টা করি। আপনারা লাইভটা দেখতেছেন কোথায় থেকে সেই বিষয়ে আপনারা একটু কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে পরবর্তী আপনাদের নামগুলো বলবো, আমরা নামগুলো বলবো, বলার পরে আপনার যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা একটু লাইভ দেখতেছেন কোথায় থেকে যদি আমাদের একটু কমেন্ট করে জানান তাহলে সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হয় এবং আপনাদেরও সুবিধা হয়। আজকে আমরা কৃষির টপিক বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার কৃষির কোন কোন টপিক থেকে প্রশ্ন গত নিয়োগ করেছে এবং আর বর্তমানে কোন কোন অধ্যায়গুলো আপনাদের খুব জোর দিয়ে আপনাদের পড়া উচিত। সেই কারণে আমরা আমাদের লাইভে আসা, ঠিক আছে। আপনারা যারা আমাদের লাইভ দেখেন রেগুলার প্রতিনিয়ত লাইভ যারা দেখেন, ঠিক আছে, তাদের জন্য মূলত আমাদের এই লাইভ করা এবং নতুন যারা আপনার আমাদের কোচিং এর সাথে এড হতে চান তাদের জন্য লাইভ করা। সব মিলিয়ে মোটামুটি আপনারা সকলের প্রসেসটাই আমাদের এই কোচিংটা, ঠিক আছে। আমরা এখন আপনারা যারা যারা আমাদের লাইভ দেখতেছেন তাদেরকে আমরা একটু শেয়ার করেন আমাদের ভিডিওগুলো, তাহলে হয়তো বা অন্যজনেরা দেখতে পারে এই বিষয়ে কৃষির কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে বা পিএইচসি এবারও করতে পারে প্রশ্ন। সেই কৃষির এই টপিকগুলো আপনার জোর দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। মানে জোর দিয়ে বলতে জোর দিয়ে পড়াশোনা করতে হবে। এখন এই জিনিসগুলো হেলা খেলার মতো প্রশ্ন না, এগুলো মানে হেলা খেলার মতো প্রশ্ন না। সেক্ষেত্রে আপনি যেহেতু পরীক্ষা দিবেন, আগে পরীক্ষার উপসহকারী কৃষি প্রশ্ন আগে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে দেখবেন যে আসলে মানে আপনার নিজেকে অ্যানালাইসিস করবেন। আমরা তো অ্যানালাইসিস কথা বলবোই, আপনি ওইটা অ্যানালাইসিস করুন বিগত সালের প্রশ্নগুলো দেখে, তারপর আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা উচিত। কৃষির কিছু কিছু মানে প্রশ্ন আছে বা অধ্যায় আছে, বই আছে যেগুলো প্রশ্ন করে, কিন্তু ওই ওখান থেকে দুই একটা প্রশ্ন করে দেখা গেল কম করে। ওই প্রশ্ন যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে কি বোঝেন আপনার মানে পরীক্ষা মার্কটা উঠাতে পারবেন। সেক্ষেত্রে আমরা গতবার যেহেতু উপসর্গী কৃষির মধ্যে পিএইচসির দিনে সার করাটা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখন অ্যানালাইসিস করে দেখবো যে আসলে মানে প্রশ্নটা কোথায় থেকে হয় এবং কোন অধ্যায়গুলো পড়লে আমাদের কৃষি নাম্বারটা কভার হবে, ঠিক আছে। এখন আমরা লাইভে আসা একটু দেরি করে ফেলছি। তো আমাদের সাথে কে আছেন লাইভ দেখতেছেন, আমাদের সাথে লাইভ দেখতেছেন, আমরা যদি লাইভটি যদি একটু কমেন্ট দেখি, প্রসেনজিৎ বিশ্বাস, তারপরে সাকিব শিয়ারডান, তারপরে সাকিব চৌধুরী ঝিনাইদহ থেকে, এরপরে দেখতেছেন আপনার ইসমাইল হোসেন বন্ধু। আচ্ছা, সাবজেক্ট গুলা একটু কথা বলেন স্যার। আচ্ছা, কি সাবজেক্ট গুলা নিয়ে কথা বলেন। আচ্ছা, আদাব ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আমাদের রণবীর রায় কি রংপুর থেকে দেখতেছেন নাকি? রণবীর রায় রংপুর থেকে দেখতেছেন কি নাকি? রণবীর রায় একটু যদি কমেন্টে জানান, ঠিক আছে। আমাদের গতকাল লাইট একটা লস্ট ছিল, এখন লাইটের আলো অনেক, ঠিক আছে, লাইটের আলো অনেক মানে হিউজ পরিমাণে আমার পুরো ফেসটা আপনার হয়ে আসতেছে। তারেক
আমাদের সাথে আছে তারেক ভাই। তো যশোর থেকে ইসমাইল হোসেন ভাই আমাদের দেখতেছেন, ধন্যবাদ। এখন উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা যেহেতু হবেই, সার্কুলার যেহেতু হচ্ছে, পরীক্ষা কিন্তু হবেই। আপনি ভাবতেছেন মনে মনে যে পরীক্ষা তো দেরি আছে, পরীক্ষা তো দেরি আছে, সেক্ষেত্রে আমরা একটু কম করি, একটু কম করি। গতবার যে নিয়োগটা আপনার হয়েছিল বা 2020 সালে, ওই নিয়োগের সাথে এই নিয়োগ কিন্তু রাত দিন তো হয়, ঠিক আছে? সময়টা নেবে আপনার কম, পরীক্ষাটা তাড়াতাড়ি হবে। এখন শুধু আপনারা সাথে দৌড়াদৌড়ি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। এই চাকরি চলে গেল, এই চাকরির সামনে আসতেছে, রঙিন স্বপ্ন দেখতেছেন আপনারা, ঠিক আছে? রঙিন স্বপ্ন দেখার আগে আপনাদের আগে এই রঙিন স্বপ্নের যে কিভাবে প্রশ্ন করে, এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবেন। গাদার মতো বললে পিলিতে ভালো একটা মার্ক উঠাইতে পারবে না। পিলিতে যারা, আমি বলি, পিলিতে যারা 60+ মার্ক উঠাই, 60+, অর্থাৎ নেগেটিভ মার্ক খাওয়ার পর 60+ মার্ক উঠাই, তারাই মূলত এসও জন্য মানে আপনার মেধাবী ছাত্র। আমাদের একটা কোচিং এর থেকে আমরা বলি সবসময় যে আপনাদের যারা 60+ মার্ক পাবে তারাই মূলত মেধাবী ছাত্র। এখন আমরা আজকে কৃষির বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কৃষিবিদ মোহাম্মদ সোহেল আলম লিখতেছেন চুয়াডাঙ্গা থেকে, মিজানুর রহমান সাকিরা থেকে। হ্যাঁ, তারেক ভাই কোথা থেকে দেখতেছেন যদি আমাদের একটু জানান। তার আগে একটু কথা বলি, আমরা উপশহর কৃষি কর্মকর্তা কিন্তু 10ম গ্রেডের একটা জব, উপশহর কৃষি কর্মকর্তা কিন্তু 10ম গ্রেডের একটা জব, অর্থাৎ বিসিএস ক্যাডারের পরের পোস্টই হচ্ছে আপনার উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি অফিসার, ঠিক আছে? এখন আপনি হেলাই খেলাই সময়টা ভাই নষ্ট করবেন, আর যে মানে আপনার যে পোস্ট আপনার এই 2360 জন দেখা যাচ্ছে কিনা, 2360 জন। আমাদের সার্কুলার প্রিন্টে কোথায়? সার্কুলার প্রিন্টে যদি আমরা একটু বের করি, ঠিক আছে? সার্কুলার প্রিন্টে যদি আমরা একটু বের করি, আচ্ছা দেখি, আমাদের 31 জন আছেন, আমরা দেখবো, সমস্যা নেই। আমাদের লাইভ কেবল সবে শুরু, আমরা আগে শুরু করছি। আচ্ছা, স্লো প্রমোশন। এখন আমরা আমাদের এই নতুন তো সবকিছু ইলেকট্রিক্যাল একটু আছে, এখন আমরা দেখে নিচ্ছি যে আসলে আমাদের কমেন্ট ঠিকঠাক আছে কিনা, কারণ পরবর্তী এগুলো আবার সমস্যা হয়। আমরা একটু এখন দেখে নিই, আপনারা একটু লাইভে যুক্ত থাকুন, আমরা কথা বলবো আজকে এই বিষয়ে। আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনার জানা দরকার। না জানলে কিন্তু ভাই আপনার ইয়েতে ফেল করার সম্ভাবনা বেশি থাকে। ফেল করার মধ্যে পিরিয়ড হয়তো কম মার্ক পেয়ে পাস করবেন, কিন্তু শেয়ার করুন। আচ্ছা, যাই হোক, আমরা কমেন্ট এখন আসুক বা না আসুক, আমরা করি, আমাদের ফোন থেকেই আমরা কথাটা বলি। ফোন থেকে আমাদের ফোন কাছে আছে, আর নিউজ যেটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি। আমাদের লাইভ টিভি চলুন, আমরা এখান থেকে দেখতে পারি। প্লাস ঠিক আছে, এটা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আপনাদের আমরা কালকে বলছিলাম, ঠিক আছে? এর আপনার শেষে লাস্টে, অর্থাৎ 8 নম্বর পেজে, 8 নম্বর পেজে কিন্তু আপনার সার্কুলারটা দেওয়া আছে, অর্থাৎ 52 নম্বর ক্রমিকে, ঠিক আছে? এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 2360 পোস্ট।
আমার জানা মতে আমাদের বড় ভাই সিনিয়র যারা প্রসারী কৃষি কর্মকর্তা আছেন, তো মানে এত বড় পোস্ট, হিউজ বড় একটা সার্কুলার আর কখনো হয় নাই, আর কখনো হয় নাই। কিন্তু আপনারা যদি এই 2360 পোস্ট যদি আবার পরীক্ষা না, ভালো পরীক্ষা না দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী যে নিয়োগ আসবে এই নিয়োগে কিন্তু ভালো একটা মানে ভালো কিছু করতে পারবেন। তখন পোস্টও থাকবে আপনার অল্প পরিমাণে, পোস্ট থাকবে এবং থাকবে কম। সেক্ষেত্রে আমি আপনারা যারা লাইভ দেখতেছেন, ঠিক আছে, আপনারা যারা লাইভটা দেখতেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা জবটা কিন্তু 10ম গ্রেডের একটা জব। আপনি যদি জবটা পান, আপনার ছেলে মেয়ে বলবে আমার আব্বা ছিল কৃষি অফিসার। কথাটা বলি, আপনি যদি জবটা পান, আপনার ছেলে মেয়ে বলবে আমার আব্বা কৃষি অফিসার ছিল বা আমার মা কৃষি অফিসার ছিল। আবার আপনার বাবা বলে আমার ছেলে কৃষি অফিসার, আপনার মাও বলবে আমার মেয়ে বা ছেলে কৃষি অফিসার, কৃষি অফিসে চাকরি করে, সরকারি রাজস্ব খাতে অফিসার পোস্টে চাকরি করে। আপনার ভাইও বলবে আমার বড় ভাই বা ছোট ভাই কৃষি অফিসার। আপনার পাড়ার প্রতিবেশী বলবে অমুকের ছেলেটা কৃষি অফিসার, ভালো একটা জব। ঠিক আছে, অনেক বন্ধু বান্ধব বলবে যে তার মতো সে একটা কৃষি অফিসার, তার মতো একটা ভালো একটা জব নি। এখন সকল কিছু মিলেই কিন্তু সমাজ এবং সমাজের কিন্তু একটা ভ্যালু আছে। চাকরি কিন্তু সকল চাকরি কিন্তু তেমন একটা ভ্যালু নাই, ভ্যালু একটু মূল্য কম দেয় অনেক। একবারে গ্রেড যেগুলো কম সেগুলো একটু, তারা কিন্তু সমাজের মানুষ যারা বুঝে তারা কিন্তু ওইভাবে মূল্যায়নটা করে। আর যেহেতু এখানে 10তম গ্রেডের একটা জব, মানে ভালো মানের একটা জব, সার্কুলারটা আমরা পিএইচসির মাধ্যমে হয়। এখানে কোনো টাকা পয়সা আপনাদের লাগে না, শুধু মেধাটা খাটাবেন আর কিছু গাইডলাইন ফলো করবেন। আর চেষ্টা করতে যদি রিজিক আপনার থাকে চাকরিটা আপনার হবে, ঠিক আছে। কিন্তু আপনার সফলতা অর্থাৎ সর্বোচ্চ চেষ্টাটা করবেন। এখন যারা নতুন, যারা এবার বের হয়েছেন 24 সালে, তারা যদি বলেন যে আমি তো 24 সালে বের হয়েছি, এই নিয়োগটা যাই হোক একটু ঘুমায় ঘুমায় কাটাই, পরীক্ষাটা দেই, পরের নিয়োগে যদি সময় আরো আছে, আরো 5-7 বছর সময় আছে আমার, পাশ করার পরে নিয়োগটা পেলাম, তাহলে একটু আমি পড়ি ঠিক, কিন্তু সিরিয়াসলি পড়বেন না, মানে সিরিয়াস সে পড়ে না, সিরিয়াস ভাবে যে একটা পড়াশোনা সে করে না। এই ধরনের ভুল যারা এবার করবেন, এই ধরনের ভুল যারা করবেন, যাদের চাকরি না হবে, তারা ভাববেন যে জীবনে সবচেয়ে বড় একটা ভুল করে থাকি, সবচেয়ে বড় ভুলে হয়েছে এটা। আপনার যদি গার্লফ্রেন্ড চলে যায়, চাকরি হওয়ার পরে গার্লফ্রেন্ড আবার পাবেন, কিন্তু এই সার্কুলার যদি 2360 জনের সার্কুলার যদি আপনার থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু মানে কি বলবো, মানে আপনার মতো পোড়া কপাল, মানে পোড়া কপাল, অনেকে বলে না পোড়া কপালে লুক হইতেছেন আপনি। আমি আপনি এখন থেকে বলি, আপনি আমার কোচিং করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বা অন্য কোচিং করবেন কি না করবেন এটা আপনার ব্যক্তিগত কথা। কিন্তু এই যে একটা 10ম গ্রেডের জব, একটা 10ম গ্রেডের একটা জব, দেখেন আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন এই 10তম গ্রেডের কয়টা ছেলের জব আছে আপনার এলাকার ভিতরে, কয়জন 10তম এবং 9তম গ্রেড, কয়টা ছেলের জব আছে? নাই। এই 10ম গ্রেড আর 9তম গ্রেডের চাকরি, নন ক্যাডার অফিসার পোস্টে এই ধরনের চাকরি কোনো আপনার এলাকার ভিতরে নাই। এই চাকরিটা খুবই একটা সাংঘাতিক পরিমাণে ভালো একটা চাকরি। সামনে জাতীয় নির্বাচন আসবে, আপনি সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন, 7-8 বছর পরে চাকরি করার পরে আপনার প্রিজাইডিং অফিসার থাকবেন। আপনার এলাকার মধ্যে বলবো কি আজকে আমার ডিউটি আছে নির্বাচন অফিসে প্রিজাইডিং অফিসার। আপনার স্বপ্ন যদি না দেখেন, তাহলে কিন্তু এই যে 2360 বিশাল হিউজ পরিমাণে সার্কুলার, এখন থেকে আপনারা বঞ্চিত হবেন। আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের গার্লফ্রেন্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন, যাই বলুন, অন্তপক্ষে আজকের দিন থেকে, মানে কালকে থেকে 31শে মার্চ থেকে, অর্থাৎ এখন থেকে 1 তারিখ থেকে এরপরে কথা কমিয়ে দেন, ফোনে বন্ধ করেন,
টিকটক দেখা বন্ধ করুন, ঠিক আছে? কে কি কি লেখলো বন্ধ করুন, অমুক খালু টাকা দিয়ে চাকরি নিবে নিক, সমস্যা নাই, আপনার দরকার পড়াশোনা, ঠিক আছে? এখন এই পড়াশোনার ভিতরেও সিলেবাস বুঝতে হবে, আপনার প্রশ্ন অ্যানালিসিস করতে হবে, সকল মিলেই আপনার এই চাকরিটা 90% আপনার হাতে চাকরিটা। আমি বলি 90%, অর্থাৎ 90% চাকরিটা হচ্ছে আপনার হাতে। 90% চাকরিটা হচ্ছে কি আপনার হাতে, আর 10% অথবা 5% এই চাকরিটা হবে রিজিকের উপর। সৃষ্টি করতে যদি আমরা রিজিকে চাকরিটা থাকে, তো চাকরিটা পাবেন। এই কথা আমি কেন বলি, গত নিয়োগের সার্কুলার দেখছেন, বিগত যারা 3 বা 2 বার বন্ধ ভাইবা দিছে, তারা কিন্তু লিখিত পরীক্ষায় ফেল করছেন, ঠিক আছে? অনেক কোচিং প্রতিষ্ঠান আছে, আমাদের কোচিং থেকে এতজন চাকরি পেয়েছেন, এতজন সফল হয়েছেন। ওদের কোচিং থেকে লিখিত পরীক্ষা কতজন ফেল করছে, তারা কি কখনো পোস্ট করে ওই ছেলেটা যে কি অবস্থায় আছে বা সে কি করতেছে, কোন খোঁজ খবর কি রাখে? ফোন দিয়ে খোঁজ খবর রাখে। আবার চাকরি হওয়ার পর ফোন দেয় অমুক কোচিং, ওই ছেলেটা আমাদের কোচিং এ ছিল, চাকরি করে ফেসবুক গ্রুপে আসলে কমেন্ট করলে তাকে উত্তর দেয়। আর যে ছেলেটা আপনার চাকরিটা হলো না, তার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে বাস্তবতা কথা। আপনারা যারা আবার পরীক্ষাটা দিবেন, ভাই আমার কথা হচ্ছে কি জানেন, শক্ত করে ধরেন, এখানে শক্ত করে ধরেন। মানে এই চাকরিটা, এই 2360 জনের পোস্টের ভিতর আপনার চাকরি দরকার পোস্ট একটা, পোস্ট দরকার একটা। সেক্ষেত্রে আমি বলি এই 2360 জন কামরাই না ধরা এই একটা পোস্টের জন্য আপনার খামসা দিয়ে 8টার মতো লেগে থাকুন, ঠিক আছে? 8টার মতো লেগে থাকুন। কারণ এই লেভেলের চাকরি যারা বিসিএস পরীক্ষা দেয় বা ঢাকা ইউনিভার্সিটি আছে, আমি একটা কথা বলি, আমার প্রমত ভাই আছে, সে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন, তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সে ফার্স্ট বই ছিলেন ঢাকা ইউনিভার্সিটি। তিনি বিসিএস পরীক্ষা একবার দিয়েছেন, একবার পরীক্ষা শুধু বিলি পরীক্ষাটা দিয়েছেন, দেওয়ার পরে তারপরে তিনি দেশের বাইরে পিএইচডি করছেন অস্ট্রেলিয়া থেকে। এখন বর্তমানে আসল ইউনিভার্সিটি টিচার তিনি তিনি এখন বর্তমানে সৌদি আরবে আছেন, আরমকো একটা বিশ্ববিদ্যালয় আছে সৌদি আরবে, ওখানে তিনি টিএসসি তে কাজ করতেছেন। এক একজনের ধ্যান ধারণা এক এক ধরনের, কেউ শিক্ষকতা পছন্দ করে, কেউ আবার দেখবেন যে প্রাইভেটের পিছিয়ে চাকরি পিছিয়ে দৌড়া, প্রাইভেট সেক্টর বেতন বেশি সে দৌড়া। কেউ আবার দেখবেন যে কম গ্রেডে চাকরি হলো সরকারি চাকরি পিছিয়ে দৌড়াইতেছে, বছরের পর বছর লেগে আছে। এখন এই যে একটা 2360 জনের একটা সার্কুলার, এত বড় একটা সার্কুলার, এখন আপনারা অনেকেই আছেন ঘুমাই আছেন, মানে ঘুমাইতেছেন, মানে চোখ বন্ধ করে ঘুমাইতেছেন। সার্কুলার হয়েছে, আহা খুশি, মানে অনেক খুশি, সার্কুলার তো হয়ে গেছে। মার্শাল্লাহ, আমার বন্ধু বান্ধব বলতেছি, উপসরি বন্ধু, উপসরি কৃষি কর্মকর্তা সার্কুলার হয়েছে 2360 জন, সেরকম খুশি। দেখছো সার্কুলার 10ম গ্রেডের একটা জব। এরে ভাই 10ম গ্রেডের জব কথা বলতেছেন, ঠিক আছে, আপনি কি আসলে প্রস্তুতি নিতেছেন কিনা? বন্ধু তো দেখতেই আছে যে আপনার চাকরি নিবেন বা চাকরি পড়াশোনা এগিয়ে আছেন। আপনার বন্ধু কিন্তু শতকরা 2-1টা বন্ধু ছাড়া সবাই যে আপনি 10ম গ্রেডের চাকরিটা পান, এই বন্ধুরা চায় না। মন থেকে এই বন্ধু মন থেকে বলে না যে বন্ধু তুই 10ম গ্রেডের চাকরিটা নি। ওই বন্ধু মনে মনে বলে তুই ফেল কর, ফেল কর, ফেল কর, ফেল করলেই ভালো। তার মানে সে তো চাকরি নিতে পারতেছে না বা চাকরি আবেদনও করবে না। সেই বন্ধু বলবে কি, ফেল কর, ফেল কর, আল্লাহ কাছে বলবো যে তুমি ফেল করাই দাও। এবার মুখে মুখে বললো বন্ধু, হ্যাঁ তোর জন্য আমি অনেক দোয়া করি, আসলে বাস্তবে পক্ষে সে দোয়া করে না, আপনাকে কি বলে, সে ফেল কর। এমনও কিছু বন্ধু আপনার আছে, ঠিক আছে, যারা ভাব নিয়ে চলে, যারা আপনার কথা কোনো দাম দেয় না, বা আপনি একটা জিনিস কথা বললে কোনো অ্যাক্টিভ করে না, মানে অ্যাক্টিভ একটা জিনিস বললাম যে এই জিনিসটা আজকে আর ইফতার পার্টি দিব, চাকরি করে না, এর আর কি দাম আছে। এই ধরনের লোকের সাথে আপনি চলবেন না। আপনার স্বপ্ন যদি এসে হয়ে থাকে, উপসহকারী কৃষি কর্মকর্তা হয়ে থাকে, আজকের দিন পর থেকে কোন এই ধরনের বন্ধু থেকে এড়িয়ে চলবেন। আপনার যদি ফোনে কথা বলার লোক থেকে কমাই দিবেন, কথা বলার লোক থেকে কমাই দিবেন। চাকরি যদি না পান, এই কথা বলার লোকটা কিন্তু আর থাকবে না, সে কিন্তু ওই চাকরি আশায় কিন্তু আছে। ভালো একটা ছেলে পেলে উদাও, আর ভালো মেয়েও আছে। কিছুদিন আগে পত্রিকা ছিল, উপসহকারী কৃষি কর্মকর্তা, ছেলে চাকরি হয়েছে, মেয়ের চাকরি হয় নাই, ছেলে মেয়ের ডিভোর্স দিছে, সহজ বাংলা ভাষা। কারণ
মেয়ে যদি চাকরি হতো ছেলে চাকরি না হতো, মেয়ে কিন্তু ছেলের ডিউজ দিত। এটা বাস্তবতা কথা বলেন, বাস্তবতা কথা। সেক্ষেত্রে আপনারা যারা আমার লাইভ দেখবেন, আপনারা বলি না আমার কাছে কোচিং এ ভর্তি হন বা যেটা কিছু করেন, কিন্তু 2300 একটা সার্চ পোস্ট, বিশাল একটা পোস্ট। আপনি দেখেন এই লেভেলে 10তম গ্রেডের আর কোনো পোস্ট এই লেভেলে সার্কুলার হয় কিনা, কয়েক বছরের মধ্যে হয়েছে কিনা, শুধু নার্স একটা ছাড়া এই ধরনের এত বড় পোস্ট, একটা পোস্ট শুধু কৃষি ডিপ্লোমার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আপনাদের এখন চৌখুশি হতে হবে, সময় যেহেতু কম, চৌখুশি হতে হবে। এখন আমরা কৃষি বিষয়টা আলোচনা করব, কারণ কৃষির আগের প্রশ্নগুলো আমরা দেখি একটু। এর আগের প্রশ্নটা হচ্ছে কি, বাছাই পরীক্ষা 2021, বাছাই পরীক্ষা 2021, ঠিক আছে। এই সেট নং 1 সময় হচ্ছে 1 ঘন্টা, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 মার্ক কাটা যাবে, আর সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবেন। এখানে আপনার কি 50টা প্রশ্ন, এই পাশে 48টা প্রশ্ন ছিল এই পাশে, আর এই পাশে প্রশ্ন ছিল বাকি প্রশ্ন। পিএসসির প্রশ্নটা দেখুন, একবারে এই সাইজে প্রশ্ন করবে, এদিক থেকে প্রশ্ন করে এদিকে চলে যাবে, ঠিক আছে। এখন আপনাদের আমার লাইভটা দেখতেছেন কি কারণে, যে কৃষি কোন কোন টপিক অধ্যায় থেকে প্রশ্ন করে, এবারও করতে পারে, সেই হিসেবে আপনাদেরকে আমি ধারণা দিব। কারণ আমি এখানে কৃষির যে একবারে অরিজিনাল যে কৃষির যে মানে বই, প্রবিধান 2011 সালের প্রবিধান কথাটা আমি বলি, 11 সালের প্রবিধান থেকে আমাদের এখানে এই সারসংক্ষেপে উঠানো কোন টপিক থেকে প্রশ্ন করেছে। কারণ পুরাতন বোর্ড বই আপনাদের কারো কাছে নাই, এটা জানিয়ে পুরাতন বোর্ড বই আমাদের কাছে আছে। দেখুন, বাংলাদেশের কৃষি পরিচিতি, বাংলাদেশের কৃষি পরিচিতি, এই বাংলাদেশের কৃষি পরিচিতি থেকে প্রশ্ন করেছেন 3টি, 1, 2, 3। প্রশ্ন নম্বর 58, 75 এবং 99, এই প্রশ্নগুলো মিলাই দেখবেন 3টে প্রশ্ন বাংলাদেশ কৃষি পরিচিতি থেকে প্রশ্ন করছে। মানে কৃষি পরিচিতি আপনাকে পড়তে হবে, এটা ছাড়া মাপ নাই, এটাকে পড়তেই হবে। তারপর হচ্ছে মাঠ ফসলের চাষাবাদ 1 এবং 2, মাঠ ফসলের চাষাবাদ 1 এবং 2 আপনার পড়তে হবে। কারণ মাঠ ফসলের একবারে যদি এ টু জেড পাতাই পাতাই পড়তে হবে, অক্ষর টু অক্ষর পড়তে হবে। এখন যদি কেউ বলেন ভাষা শুধু এমসিকিউ পড়বো, আর নিচের কোনটি উদ্যান ফসল, নিচের কোনটি উদ্যান ফসল, উদ্যান ফসল আম, নিচের কোনটি উদ্যান ফসল আম, দেখা গেল নিচের কোনটি উদ্যান ফসল আম থাকলো না, কথার কথা এমসিকিউ পরীক্ষায় আম থাকলো না। আপনি তো মুখস্থ করে গেছেন গাইড বই ভিতরে, নিচের কোনটি উদ্যান ফসল আম, নিচের কোনটি উদ্যান ফসল আম, নিচের কোনটি উদ্যান ফসল কলা, 3-4টি অপশন দেখে গেছেন। আসলে বাস্তবতা আপনার কিন্তু কৃষির বেসিকটা ক্লিয়ার করেন নাই। দেখা গেল আমও নাই, কলাও নাই, অন্য একটা শব্দ দেওয়া আছে, আলু দেওয়া আছে, আলু। তখন তো ভাববেন যে আলু তো মাঠ ফসল, তাহলে তো কি করা যায়, আলু তো মাঠ ফসল, মাঠে চাষ হয়, তাহলে তো এই প্রশ্ন মিশন যাইব না। এই প্রশ্ন আপনি মিশাবেন না, পরে তাই দেখবেন যে আলু প্রশ্ন সঠিক আছে, মানে আপনার প্রশ্নটা 1 নম্বর কমে গেল। এই 1 নম্বর কমার কারণে অন্য এক ছাত্র 1 নম্বর বেশি ওঠেছে, দেখবেন যে 100-200 নম্বর সিরিয়াল আপনি উঠে গেছে। এই সামান্য একটা ভুলের কারণে যদি প্রশ্নটা যদি ডিটেলস করতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হতো না, ঠিক আছে। আমরা মাঠ ফসল আপনাকে পড়তেই হবে মাস্ট। মাঠ ফসল থেকে কয়টা প্রশ্ন করছে দেখেন, 1, 2, 3, 4, 5টা প্রশ্ন করছেন গতবারে। আপনার বই খুলে প্রশ্ন খুলে মিলাই দেখবেন 5টা প্রশ্নই করছে। তারপর হইতেছে আপনার মৃত্তিকা বিজ্ঞান, এই মৃত্তিকা বিজ্ঞান থেকে 2টা প্রশ্ন করছে, অর্থাৎ 2টা প্রশ্ন করছে মৃত্তিকা বিজ্ঞান থেকে। তার মৃত্তিকা বিজ্ঞান আপনি পড়তে হবে, এছাড়া মাপ নাই, পড়তেই হবে। তারপর হচ্ছে নার্সারি ব্যবস্থাপনা, এই নার্সারি ব্যবস্থাপনা থেকে প্রশ্ন করেছে, 1টি প্রশ্ন করেছে। তারপরে নার্সারি ব্যবস্থাপনা ইম্পর্টেন্ট, আপনাকে পড়তে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কি ফল চাষ, ফল চাষ থেকে 1টি প্রশ্ন করেছে। ফল চাষ গুরুত্বপূর্ণ, আপনাকে পড়তে হবে কৃষি থেকে। এরপরে হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ, কৃষি সম্প্রসারণের যে সাবজেক্ট আছে 1 এবং 2, এখান থেকে আপনার 2টা প্রশ্ন করেছেন। আপনি একটু মেলায় দেখবেন, আমি অ্যানালাইসিস করছি, আপনি একটু অ্যানালাইসিস করবেন। যেহেতু আপনি পরীক্ষার্থী, আমি তো আর পরীক্ষার্থী না, আমি তো আগেই তো ডিসমিস করে দিছি। সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ
এই দুইটা প্রশ্ন ছিল। তার মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাকে পড়তে হবে। কারণ কেন পড়তে হবে? কৃষি মন্ত্রণালয়ের অধীনেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর আপনার চাকরি করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনি যে এলাকায় বাস করবেন বা যে এলাকায় থাকবেন, ওই এলাকার নেতা নেতা বা বড় ধরনের লোক কি করে না করে বিস্তারিত যদি আপনি না জানেন, যার অধীনে চাকরি করবেন, আপনার ঘরের ভিতরে কোন জায়গায় কি আছে কি না আছে, আমার বুক সেলফের নিচে কয়টা বই আছে কি না আছে, এটা আপনার জানা দরকার। কারণ আপনি জানতে হবে, কারণ আপনি ওই অধিদপ্তরেরই তারই অধীনে আপনি চাকরি করবেন। ওই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে তো ভাই হলো না। ঠিক আছে, সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে হবে। উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, এই যে কিন্তু একটা মেজর সাবজেক্ট, মানে মুখ্য সাবজেক্ট, এটাকে স্কিপ করার মতো কোনো ক্ষমতা নাই। উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, কারণ আপনার সরকার কেন নিয়োগ দিচ্ছে? আপনি কৃষককে পরামর্শ দিবেন যে উদ্ভিদের কোন কোন পুষ্টি উপাদানের জন্য গাছটা মারা যায়, গাছটা তেজি হয়, ফলন বেশি হয়, বীজ ভালো হয়, এই বিষয়ে আপনাকে জানতে হবে। কারণ উদ্ভিদের পুষ্টি যদি আপনি ঠিক মতো না পড়েন, এখন ধানের আপনার দেখা গেল রোগ আক্রমণ করছে, মানে জৈব সার এবং রাসায়নিক সার দেওয়া দরকার, আপনার এই বিষয়ে জ্ঞান নাই, তাহলে আপনি জানেনই না কৃষককে কি পরামর্শ দিবেন। আর চাকরি পরীক্ষা প্রশ্ন করবো তখন তো আমি ধরা পাবেন না। সেক্ষেত্রে এই উদ্ভিদ পুষ্টি সার ব্যবস্থা আপনাকে পড়তেই হবে মাস্ট। এখান থেকে প্রশ্ন করেছে কয়টা দেখেন, 1 2 3 4, 4টি প্রশ্ন করেছেন উদ্ভিদ পুষ্টি বিজ্ঞান থেকে। আমার কথা আর গত নিয়োগের প্রশ্নগুলো মিলাই দেখবেন আমি যে কথাগুলো বলতেছি, আমি অ্যানালাইসিস করি কথাগুলো বলতেছি। তারপরে বন ও বনায়ন, এটা 2011 প্রবিধান থেকে আমি কথা বলতেছি। এখন 22-এর প্রবিধান আসছে, নতুন প্রবিধান। দাদা আমরা একটু লাইভে আছি, তো আমরা একটু লাইভে আসি, পরে কথা বলবেন, ঠিক আছে? আমরা এখন ফোন দিবেন না, সরি, আমরা লাইভে আছি, কথা বলতেছি, পরে লাইভ শেষে আপনারা কথা বলবেন। হ্যাঁ, ফোন দিবেন না এখন। যাই হোক, আমাদের পড়ার মুহূর্তে ঘুরে ফোন এসে নষ্ট করে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা বন ও বনায়ন বলছিলাম। এরপরে আমরা বালাই ব্যবস্থাপনা, এই সাবজেক্টটা আপনার মানে খুবই সাংঘাতিক পরিমাণে একটা সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে প্রশ্ন আপনার মানে মাপ নেই, মানে এই প্রশ্ন যে আপনার করবে, মানে এই এখান থেকে আপনার প্রশ্ন করবে, এই মানে এইটার বিষয়ে কোনো আর মানে মানে করতে হয় না। মানে প্রশ্ন আমাকে এই মাঠ ফসল বলে বালাই ব্যবস্থাপনা থেকে, বালাই ব্যবস্থাপনা থেকে কি প্রশ্ন আপনাকে করা হবে। কিন্তু বালাই ব্যবস্থাপনা অনেক কিন্তু একটা মজার সাবজেক্ট, ঠিক আছে? মজার সাবজেক্ট, এই সাবজেক্টে আপনাকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে। দেখি বালাই ব্যবস্থাপনা থেকে কয়টা প্রশ্ন করেছেন আমরা একটু খুঁজে খুঁজে বের করি। 1 2 3 4 5, বালাই ব্যবস্থাপনা থেকে 5টা প্রশ্ন করেছেন কৃষি থেকে। এখন আপনি যদি বলেন যে বালাই ব্যবস্থাপনা আমি পড়বো না, তাহলে ভাই চাকরি হবে না। আর চাকরি যদি হয়, কৃষকের কারণে আটকে ফেলবে। স্যার এই পোকাটা আমি চিনি না, এটা কি পোকা, উত্তর দিতে পারবেন না। কি করবেন? এই পোকা তো আপনি চিনি নেই, ঠিক মতো পড়েনি নেই, ধরবেন কোথা থেকে? সেক্ষেত্রে বালাই ব্যবস্থাপনা আপনাকে পড়তে হবে। ফসলের মাজরা পোকা আছে, বিভিন্ন পোকা আছে, পোকা সম্পর্কে জানতে হবে। পোকা কিভাবে ক্ষতি করে এটাও জানতে হবে। এর সমাধান কি এটাও আপনাকে জানতে হবে। না জানলে আপনার ভাই ভাষা জ্ঞান দিয়ে কাজ হবে না, ঠিক আছে? এটাকে ডিটেল জানতে হবে। তারপর ফসলের রোগ ও ব্যবস্থাপনা, এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কথাগুলো আপনার কোনো কোচিং প্রতিষ্ঠান বলবে না, কারণ ওদের মানে এই কথাগুলো বললে দেখা যাচ্ছে ওদের মানে কারিকুলাম, যে একটা টেকনিক খাটে কারিকুলাম তৈরি করছে, তাদের এই টেকনিকটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে কোচিং এই ধরনের কথা বলে না, কিন্তু আমরা বলতেছি কি করে না, অন্য যারা কোচিং করতে পারবেন না, যাদের টাকা নাই,
অভাবে আছেন বা আপনার মোবাইলে টাকা এমবি ওঠানোর টাকাটা এমন তো নাই, তাদের জন্যই আমাদের লাইভ। আমরা আসবো, সাধারণ জ্ঞান নিয়ে আসবো, বাংলা নিয়ে আসবো, ইংরেজি নিয়ে আসবো, স্তরে স্তরে আমরা আসবো। যেহেতু সার্কুলার হয়ে গেছে আপনাদের বাসায় আমরা আছি, ঠিক আছে। ফসলের রোগ ও ব্যবস্থাপনা, এখান থেকে দুইটা প্রশ্ন করছেন, দুইটা প্রশ্ন করেছেন। এই দুইটা প্রশ্ন ফসলের রোগ ও ব্যবস্থা থেকে করা হয়েছে। এরপর আর বাদ বাকি যে সাবজেক্ট আছে বীজ প্রযুক্তি, বীজ প্রযুক্তি, এই সাবজেক্ট থেকে আর কোন সাবজেক্ট প্রশ্ন করুক আর না করুক, এই বীজ প্রযুক্তি সাবজেক্ট থেকে, প্রযুক্তি থেকে, এই বীজ প্রযুক্তি থেকে প্রশ্ন করবেই, প্রশ্ন করবে। এখানে মাপ নাই, কিন্তু প্রশ্ন করতে আপনার কয়টা প্রশ্ন করেছিল? দুইটা প্রশ্ন করেছিল। কিন্তু বীজ প্রযুক্তি সাবজেক্টটা ছোট হলেও প্রশ্নটা মানে বোঝার মতো প্রশ্ন। যেমন অনেকে বলে মূল বীজ, ভিত্তি বীজ, প্রত্যায়িত বীজ, নিবন্ধিত বীজ, কোন কালারের বীজের ট্যাগের রং কত? রং চিনেন না বা জানে না, ঠিক আছে। এখন রং শেখার জন্য বীজের ট্যাগ নাম্বার কিছু টেকনিক আছে, একটা টেকনিক অবলম্বন করবেন। এখন যদি বলা হয় ভিত্তি বীজের রং কি, বলে দিতে পারবেন। এই টেকনিক গুলো তো সবাই জানে না, ঠিক আছে। এই টেকনিক করে শিখবেন। এরপর আপনার আছে কি বীজ প্রযুক্তি ফুল ও সুদৃশ্য গাছে চাষাবাদ থেকে একটি প্রশ্ন করেছেন। তারপর আছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, 45 দুইটা প্রশ্ন করেছেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশ্ন করেছেন কয়টা? দুইটা প্রশ্ন করেছেন। আমরা যদি কিছু রায়হান ভাই কলম ঠিক মতো কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভাই, এই যে আমাদের নতুন কলম মেহেদি ভাই, এই যে কলম, ওই কলমের ডলার কলমটা আপনার ছিল মানে একটু মোটা হয়, এই কলমটা একটু চিকন, ঠিক আছে। চিকন চিকন হইলেও আগে দেখা যায়। আমরা আগে আগে গল্প না করি, কারণ আমার আগে কি করে দেখি মানে সার্ভিস কেমন পাই, কলমটাকে সন্তোষজনক সার্ভিস পাই কিনা পাই। ঠিক আছে, আমাদের লাইভে আছে অনেকে ই করতেছে। আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন আর রেখবো না, এখন বাটন ফোনে আমাদের পার্সোনাল যে নাম্বার গুলো আছে, সরি পার্সোনাল যে ইগুলো আছে, আমরা ওই ইগুলোর নাম্বার গুলো আমরা এর ভিতরে উঠিয়ে ফেলবো। কারণ লাইভ করার সময় আমরা এখন ডিস্টার্ব হয়ে গেছে, আমাদের কথা মুড ঘুরিয়ে ফেলতেছে। তারপরে আমরা কথা একটু বলি। এরপর হচ্ছে খামার ব্যবস্থাপনা। এই খামার ব্যবস্থাপনা থেকে প্রশ্ন একটা, দুইটা, তিনটা প্রশ্ন করেছে। তাহলে চিন্তা করে দেখুন এই খামার ব্যবস্থাটা কত গুরুত্বপূর্ণ, আপনাকে এই বিষয়ে জানতেই হবে, ঠিক আছে। আমাদের লাইভ টেক আমাদের অরিজিনাল ক্যামেরাটা দেখি ঠিকঠাক আছে কিনা। আমাদের সাথে আছেন 41 জন। আমরা যদি একটু আপনাদের ইগুলো একটু দেখি যে কমেন্ট কি করছেন। আমাদের এখন দেখি কমেন্ট দেখা যাচ্ছে না কেন, ঠিক আছে। আমাদের কমেন্ট দেখা যাচ্ছে কিনা কেন। আচ্ছা, ওকে ওকে লিখে যদি একটু সেন্ড করি। ওকে, আসলো ঠাকুরগাঁও থেকে, ঠিক আছেন। হ্যাঁ ঠিক আছেন। আপনাদের আমরা নাম বলবো। লাইট বেশি হয়ে গেছে, হ্যাঁ কে বলছেন লাইট বেশি হয়ে গেছে? লাইট বেশি হয়ে গেছে। গতকাল লাইট ছিল না, আজকে লাইট কেবল কিনছি নিজেই, কিন্তু আমি ইলেকট্রিক কাজ করি, আমি হাউস ওয়ারিং করি, আইপিএস বানাইতে পারি। তারপর আপনার এই যে লাইট নষ্ট হলে সার্ভিস করতে পারি, মোবাইলে মাইক্রোফোন ছোট মোটো কাজ করতে পারি, আর এমপ্লিফায়ার 12 ভোল্টে যে গান চালান এগুলো আমি বানাইতে পারি। কারেন্টের কৃষি থেকে আমি কারেন্টের কাজ বেশি পছন্দ করি। কৃষির বই থেকে আমার কারেন্টের অনেকগুলো বই আছে আমি পড়ি, যেগুলো আমার ভালো লাগে। আমার মন থেকে কারেন্টের কাজ আমার বেশি পছন্দ। দেখেন এখন সমানে ফোন দিচ্ছে, এখন কথা বলার মতো এই সিস্টেম নাই। আপনাদের আমরা বলছিলাম খামার ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। এই প্রশ্নটা একটু দেখে নেবেন, কারণ এখানে থেকে প্রশ্ন হয়। এরপরে কিছু কিছু সিলেবাসের টপিক বাইরে থেকে প্রশ্ন করে থাকে, যেমন প্রাণীর রোগ সম্পর্কে প্রশ্ন থাকে,
হাঁস মুরগি থেকে প্রশ্ন থাকে, হাঁস মুরগি, গৃহপালিত পাখি পালন আছে, এখান থেকে প্রশ্ন থাকে। কৃষি অর্থনীতি যে সাবজেক্টটা ছিল, কৃষি অর্থনীতি থেকে প্রশ্ন থাকে। তার বিভিন্ন ঔষধি গাছ, পশুর জাত, মানে পশুপালন সম্পর্কে থেকে প্রশ্ন আসে। এবং তারপরে পশুর যে খাদ্য, নেপিয়ার ঘাস, প্যারা ঘাস, এগুলো থেকে আপনার প্রশ্ন হয়। যেমন সেরিকালচার, তারপর আপনার রেশম, বিভিন্ন বিষয়ে যে মৌমাছি পালন, এপিকালচার, এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় রিপিট আসতেছে। ঠিক আছে। মাছ চাষ ব্যবস্থাপনা থেকে প্রশ্ন করেছেন, মাছ চাষ সম্পর্কে আপনার পড়তে হবে। ঠিক আছে। তারপরে চা, চা কিন্তু একটা অর্থকরী ফসল, এই চা থেকে কোনোভাবে প্রশ্ন স্কিপ করার মতো ক্ষমতা নাই। তারপরে চিংড়ি চাষ, এগুলো আপনাকে পড়তে হবে। এখন আমরা যদি আপনাদের একটু সামারি করি, কে বলতেছে স্যার কোন বইটা ভালোভাবে একটু বলবেন, কে বলছেন? অভয় আহমেদ জুয়েল। আপনাদের যদি কিছু কমেন্ট থাকে একটু কমেন্ট করুন, আমি একটু কমেন্ট একটু পড়ি দিই। আপনারা কি কমেন্ট মানে কি করছেন কমেন্ট আমরা একটু দেখি। আমাদের সাথে রায়হান ভাই ফোন সাইলেন্ট করে রাখেন, ক্লাসে মনোযোগ নষ্ট করে। আচ্ছা হ্যাঁ, আমরা কি বলছে ইসমাইল হোসেন স্যার কোন মডেল টেস্টটা কিনবো? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমি আপনাদের সবসময় সাজেশন করি কি জানেন, আপনারা কৃষির বেসিকটা ঠিক করেন, কৃষির বেসিকটা ঠিক করেন। যেমন আমরা সচরাচর আপনাদেরকে আমরা বলে থাকি যে কৃষির বেসিক ঠিক করেন। কৃষির বেসিকটা কি? যেমন ধরেন আপনার মাঠ ফসলের 3টি বৈশিষ্ট্য লিখুন, মাঠ ফসলের 3টি বৈশিষ্ট্য লিখুন। বৈশিষ্ট্য জিনিসটি কি? বৈশিষ্ট্য হচ্ছে চেনার উপায়, চেনার উপায়, লোকটা কেমন, খারাপ না কি, তার হাসি সুন্দর বা এই সেই, এই লোকটার ধরন আছে চেনার উপায়। মাঠ ফসলটা কি জিনিস আপনাকে জানতে হবে, ডিটেইলস জানতে হবে। এবং মাঠ ফসলের অভ্যন্তরে কি কি ফসল হয় এটাও জানতে হবে। এখন যদি বলেন নিচের কোনটি মাঠ ফসল, ধান, গম, পাট, এমন কথা বললেন, ধান গম লিখলেন, কিন্তু দেখা গেল আমরা ডিটেইলস যদি না পড়েন এমসিকিউতে, এখন দেখা গেল মাঠ ফসল ধান গম বাদে, ভুট্টা বাদে আরো কিছু ফসল আছে, ওগুলো যদি না জানেন এমসিকিউতে প্রশ্ন করে ফেলে, তখন আপনি অ্যান্সার দিতে পারবেন না। ঠিক আছে, তখন কিন্তু আপনি কি খাবেন? ধরা খাবেন। এখন আপনার চাকরি প্রার্থী সবাই প্রতিযোগিতা করবে, চাকরিটা কিন্তু নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতা করবে। আপনার চাকরি নিতে হলে কৌশলী হতে হবে এবং মানে ডিসিপ্লিন মেনে চলতে হবে। তারপরও কিছু কিছু লোক 5 জন 10 জন যারা আছেন, তার হয়তো বা সৃষ্টিগত ঋজিকতা নাই, সেক্ষেত্রে স্কিপ হতে পারে। কিন্তু 90% লোকের সফলতা পরিশ্রম মিলেই 90% লোকের চাকরি হয়। আর কয়েকটা ছেলে চাকরি হয় না। বিভিন্ন দেখেন পরীক্ষা আগে অসুস্থ হলো, ডায়রিয়া হলো, আর পরীক্ষা হলে দেখবেন যে পরীক্ষা হলে ফ্যান নাই, তার প্রেশার, পরীক্ষা চিন্তায় আর দেখতে পারে না, হাত কাঁপাকাঁপি শুরু হয় ভয়ের জন্য। অনেকে দেখবেন যে বিশাল অসুস্থ হয়ে গেছে, মা অসুস্থ, মা হসপিটালে, সে পরীক্ষায় দিবে না কি করবে। এরকম কিছু কিছু পরীক্ষার অবস্থানে হয়ে যায়, সেক্ষেত্রে কিছু কিছু ভাই পরীক্ষা খারাপ করে। এরকম অসুস্থতার বিভিন্ন কারণ, পারিবারিক কারণে খারাপ হয়, শতকরা এগুলো একটু সংখ্যা কম। ঠিক আছে। গতবার এমসিকিউতে গিয়েছিলাম, রিটেনে ফেল করছি, কিভাবে পাস করতে পারি বলবেন? কত নম্বরের মতো পাইছেন এমসিকিউতে? আপনারা ওর ভিতরে করতেছেন। এখন আপনাদের আমরা কিছু কমেন্ট নিব, আপনারা একটু কমেন্ট করেন। আপনাদের কোনো প্রশ্ন যদি মনের ভিতরে থাকে কমেন্ট করেন, আমরা এখন আপনাদের কমেন্ট গুলো দেখবো, দেখার পরে আরো কিছু কথা বলে আমাদের লাইভটি শেষ করব। আপনাদের যদি কিছু কমেন্ট থাকে আমাদের কমেন্ট করতে পারেন। কে বলছে সাউন্ড কম মনে হচ্ছে? সাউন্ড তো কম হওয়ার কথা না ভাই, আমাদের সাউন্ড তো ঠিক আছে। স্যার এগ্রিকালচারের যদি টেক্সট বুক গুলো পড়তে হবে, এমন 5 থেকে 6টা বুকের নেম বোর্ডে লেখা প্লিজ। স্যার জিমওয়ালা গাইড এটা পড়লে 70 থেকে 80% কমন পড়বে। তারপর কৃষির জন্য কোন সাবজেক্টের উপর পড়লে বেশি কমন পড়বে, একটু গুলোর বেশি জানাবেন। আচ্ছা,
এই যে আমাদের একটা কথা বলছেন কে ভাই, আমাদের আমি একটু বসি, হ্যাঁ আপনাদের যদি না হয় আমি একটু বসি, কারণ বসি আপনাদের বসলে তো সমস্যা, আর বসা চলবে না। আমরা দেখি আপনাদের কি বলছে, আমরা একটা একটু প্রশ্ন করতে থাকি। ইসমাইল হোসেন বলতেছে, স্যার কিভাবে আমরা আগাতে পারি, দয়া করে স্টেপ বাই স্টেপ জানাবেন। এখন কি বলছেন প্রশ্নটা, ইসমাইল হোসেন ভাই বলতেছেন, আগে প্রথম হলো গাছ লাগান, গাছ বীজ বীজ আগে লাগান, তারপরে গাছ পানি দিবেন, বড় করবেন, পানি বড় করার পরে গাছ একটু ছাটাই প্রুনিং করবেন, প্রুনিং করার পরে আর একটু বড় হয়ে ফল আসবে। ঠিক আছে, আপনার যেহেতু এগ্রিকালচারের ছাত্র, সেক্ষেত্রে যেহেতু আবেদনটা বর্তমানে সার্কুলারটা আগে নিখুঁত ভাবে পড়বেন, সার্কুলারটা ঠিক মতো পড়বেন, সিলেবাসটা ঠিক মতো বুঝবেন, বুঝার পরে আবেদনটা করবেন। আবেদনটা আপনি মোবাইল দিয়ে করতে পারেন, অথবা যারা অভিজ্ঞ আছেন কম্পিউটারে করে তাদেরকে বলি করে দেবেন। আর আবেদন মোবাইল দিয়ে করা যায়, একেবারে সহজ ইজি একটা বিষয়। আমরা এরকম একটা নিবন্ধনের ভিডিও আমরা প্রকাশ করছেন কিভাবে চাকরি আবেদন করতে হয়, সহজ একটা বিষয়। সেক্ষেত্রে প্রথমে আমরাকে পিলিতে একটা ফাইটিং স্ক্রু উড়াইতে হবে, পিলিতে একটা ফাইটিং স্ক্রু উড়াইতে হবে। কি কারণে আমি সবসময় বলে থাকি, পিলিতে যদি মেহেদি ভাই কলমে কালিতে এরকম করে খায় শিখে গেল নাকি, হ্যাঁ আপনার কলমে হেডটা খুলে রাখছি তো, এই জন্য মনে হয় শুকে গেছে। আচ্ছা যাই হোক, পিলিতে আপনার হইতেছে কি 60 মার্ক। আমি কথাটা আবার বলি, পিলিতে যারা নেগেটিভ মার্ক খাওয়ার পরে যারা 60 নম্বর পাবেন, ঠিক আছে, আমি আপনাদের বলি আপনারাই উপসহকারী কৃষি কর্মকর্তা চাকরি নেওয়ার যোগ্য লোক, মানে যোগ্য প্রার্থী। অনেকে দেখবেন এই 35 নম্বর পায় পিলি পাস করলেন, যে ব্যক্তি 35 নম্বর পায় পিলি পাস করে, আর যে ব্যক্তি 60 নম্বর পায় পিলি পাস করে, মানে নেগেটিভ মার্ক হয় 35 আর নেগেটিভ মার্ক হয় 60 মার্ক। দুইটি কি জিনিস এক হবে কখনো বলেন? এই ছেলেটার থেকে এই ছেলেটা মেধা দ্বিগুণ, মেধা দ্বিগুণ। কারণ সে নেগেটিভ 79টি মিশিয়েছে বা 80টি মিশিয়েছে, নেগেটিভ মার্ক 60 আসছে। আর এই ছেলেটা হয়তো 50-60 মিশিয়েছে, কিন্তু নেগেটিভ মার্ক 35 আসছে। এই দুইজনের ভিতরে কিন্তু অনেক তফাৎ, অনেক তফাৎ। সেই কারণে আমরা বলি, যদি আপনারা পিলিতে একটা ভালো ফাউন্ডেশন উঠাইতে পারেন, পিলিতে ভালো একটা ফাউন্ডেশন উঠাইতে পারেন, সেক্ষেত্রে আপনার রিটেনে একটু সহজ হয়ে যাবে। সহজ মানে পানির মতো সহজ হয়ে যাবে। এখন ঘুমায় ঘুমায় যদি আপনার এই পিলিতে 35-30 পেয়ে বাস করেন, রিটেনে যায় একটা ডাব্বা মারি খাবেন, একবার ডাব্বা মারি খাবেন। এটা আমাদের জামালপুরের একটা ভাষা, আপনার এই ভাষা বুঝেন কিনা আমি জানি না, ধরা খাবেন। সেই ক্ষেত্রে আমি এখন বলি, এখন আপনার সময় আছে, আমাদের লাইভ গুলো আমরা শর্ট করবো। লাইভ এখন দীর্ঘ আসছে, নতুন তো সার্কুলার, তো এই আবেদন করা শেষ হলে আমরা লাইভ দীর্ঘ করবো না, একবার শর্ট ক্লাস নিব, আসবো কলম ধরবো, ক্লাস নিব। এখন লেকচার দিতে আর আসবো না, লেকচার কম দিব, খালি পড়ার প্রতি থাকবো আমরা টার্গেট। এখন আপনারা যারা নতুন আছেন ভাই, আমার কথা একটাই, বাজারে গাইড যদি পান, বাজারে গাইডই পড়েন। আপনার বুট বই যদি কারো কাছে সংগ্রহ করে পান, পড়েন। আবার প্রশ্ন অ্যানালাইসিস করবেন আগে। আমি আগে এই কথা বারবার বলি, লাইভে আসলে এই কথা আগে বলি, কি করবেন, বিগত বছর উপসহকারী প্রকৌশলী, উপসহকারী সিভিল, উপসহকারী ইঞ্জিনিয়ারিং যে প্রশ্নগুলো আছে অ্যানালাইসিস করবেন। পিএইচসি কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করে এবং লিখিত পরীক্ষা কোন কোন টপিক থেকে প্রশ্ন করে, মাথার ভিতরে কেস করাবেন। করে আপনার টার্গেট হলেও ওই প্রশ্নগুলো আগে শেষ করবেন। শেষ করার পরে ওই অনুযায়ী আপনাকে রাস্তায় হাঁটতে হবে। এখন আমরা সিলেবাস বুঝলেন না, নতুন নতুন বের হয়েছেন, বড় ভাই সাজানো নিলেন না, নিজে নিজে বাসায় বাসায় পড়তেছেন না গাইড কিনি, গাইডের ভিতরে কিছু কিছু প্রশ্ন আছে যেখান থেকে প্রশ্ন কম নিয়ে আসেন। সেখানে আমি বলি, আগে আপনার প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, কোন জায়গা থেকে প্রশ্ন করে ধরে। বিসিএস নন ক্যাডার যারা চাকরি করে, এই পিএইচসিতে পিডি পাশ করার পরে লিখিত পরীক্ষা দিয়ে যারা চাকরি নিচ্ছে তাদের সাথে কথা বলেন, তারা অভিজ্ঞ লোক। এবং যারা বিসিএস এ যারা পরীক্ষা দেয় তাদের সাথে কথা বলুন, বলি একটা
ফরম্যাট তৈরি করুন। এখন এই 7 দিনে 3 দিনে একটা ফরম্যাট তৈরি করুন যে আমি কোন কোন অধ্যায়গুলো পড়বো, সকালে কয় ঘন্টা পড়বো, দিনে কয় ঘন্টা পড়বো, বা রাত্রে কয় ঘন্টা পড়বো, সবটি মিলাবেন। আমি আপনাদের এখন বলি, ইংরেজিতে মিনিমাম আপনার দিনে 2 ঘন্টা পড়বেন। ইংরেজিতে 2 ঘন্টা। এই 2 ঘন্টা কেন পড়বেন আমি বলি জানেন? লিখিত খেলা হবে ইংরেজি, অনেকে বলে না খেলা হবে, এই খেলাটাই হবে লিখিত পরীক্ষা, ইংরেজিতে খেলা হবে, আর কোনো সাবজেক্ট হবে ইংরেজিতে। সেরকম ইংরেজি 2 ঘন্টা প্রতিদিন রেগুলার সময় দিবেন। 1 ঘন্টা দেবেন আপনার ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ডের শক্তি বাড়াবেন। এই ওয়ার্ডের শক্তি বাড়ালে কি হবে জানেন? রচনা বানিয়ে বানিয়ে দিয়ে লাইন লিখতে পারবেন, এবং যে অনুবাদ আসবে, অনুবাদ, ঠিক আছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে, অনুবাদটা পারবেন। আবার যে পেশা যাইবো বা কম্প্রিহেনশন আসবো, এই ওয়ার্ড গুলো শিখলে কম্প্রিহেনশন নিজে নিজে বানায় 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 নাম্বার উঠাতে পারবেন। শুধু এখান না, ইরম ফেজ যা আসবো, ইরম ফেজ সেন্টেন্স বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। এই গেল ইংরেজি ব্যাপার 1 ঘন্টা। আর 1 ঘন্টা শুধু অনলি রাখবেন কি আপনার গ্রামার, ভার্বের সাথে কিভাবে ইয়েস যোগ হয়, আইনজি কিভাবে যোগ হয়, বা কেন আসলো, এটা এক্সিটিভ না হয় ভার্ব কেন হইলো, বা প্রিপোজিশন না হয় কেন প্রনাউন হইলো। এই 1 ঘন্টা শুধু গ্রামারের জন্য রাখবেন। শুধু এই 2টা ঘন্টা ইংরেজির জন্য ভাই রেখে দেন। আর বাংলা, বাংলা 1 ঘন্টা রেগুলার। এই 2টা সাবজেক্টের 3 ঘন্টা কি রাখা, আর বাদ বাকি যে সাবজেক্ট আছে কৃষি, সাধারণ জ্ঞান, এগুলো একটু মিশি মিশি পড়বেন। কৃষিটা একটু বেশি পড়বেন, সাধারণ গুলো পড়বেন, কৃষিটা একটু বেশি জলদি পড়বেন, কারণ এগুলো হচ্ছে আপনার মাদার সাবজেক্ট। ঠিক আছে? আমাদের কি আছে, মকসুদুল ইসলাম লিখছেন খেলা হবে ময়দানে। হ্যাঁ, খেলা হবে ময়দানে, ঠিকই বলছে। আমাদের মেহেদি ভাই লিখেছে চাচা কার সাথে খেলা হবে, কি বলছে খান বিপ্লব স্যার এগ্রিকালচারের যদি টেক্সট বুক গুলো পড়তে পড়তে হবে এমন 5 থেকে 6টা বুকের নাম লিখবেন প্লিজ। এখন দেখুন, আপনার আমরা সবসময় বুট বইকে ব্যবহার করি। আমাদের কিছু কিছু বুট বই নিয়ে আমরা ক্লাস লাইভে নিচ্ছি, লাইভগুলো দেখবেন, আমাদের কাছে সকল বুট বই আমার কাছে আছে। তো আপনারা একটু ভালো হয় যদি অনেকে বলে যে এসএসসি লেভেলে, ইন্টার লেভেলে, ইন্টারমিডিয়েট, এসএসসি লেভেলে কৃষি, আর উচ্চ যে বিএজেড বই আছে, আর যে অনার্সের যে কৃষির বইগুলো আছে। এখন দেখেন এই অল্প সময় এতগুলো বই কভার করতে পারবেন না, কভার করতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলি ডিপ্লোমার যে পাঠ্য বই এবং যে সিলেবাসটা, ওই সিলেবাসটা আপনাকে শেষ করেন। শেষ করার পরে যদি আপনার হাতে সময় থাকে, সেক্ষেত্রে এসএসসির কৃষি বই পড়বেন, ইন্টারমিডিয়েট কৃষি বই পড়বেন, ভোকেশনালের কৃষি বই পড়বেন, বিএজেড এর বই পড়বেন, আর কৃষি অনার্সের বই পড়বেন। আগে আমরা নিজের ঘরের যে বই কটা এই আগে শেষ করেন। ঠিক আছে? কি বলছে ভাই, সাধারণ জ্ঞানের জন্য কোন বইগুলো পড়লে ভালো হবে? সাধারণ জ্ঞানের জন্য দেখুন, সাধারণ জ্ঞানের জন্য বাজারে বিভিন্ন প্রকাশনী গাইড আছে, এগুলো প্রকাশনী নাম তো আমরা বলতে পারি না, বিভিন্ন প্রকাশনী গাইড আছে, ওগুলো থেকে বই দেখবেন। দেখে আপনারা কি আপনাদের বই দেখবেন, বইয়ের সিস্টেমটা কেমন, অনুপাতে দেখে আপনার বইগুলো কিনবেন বাজার থেকে। ইংরেজির জন্য যদি আপনার কোন বইটা ভালো মনে হয়, যারা ইংরেজি বিষয়ে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই ইংরেজি বই কোনটা ভালো, সে বলে দিবে। ঠিক আছে? তারপরে আর স্যার কি গাইড কিনবো একটু বলবেন না ভাই? আমরা তো ভাই গাইডের কোনো সাজেশন দিব না, কারণ কি জানেন, গাইড কোনো কোম্পানি প্রতিষ্ঠান পরে আমাদের উপরে একটু করবে, মানে রাগারাগি করবে, আমরা কোনো কোম্পানির প্রতি ছাড় দিব না। তো যাই হোক, আমরা কৃষি কোন কোন জায়গা থেকে টপিক থেকে প্রশ্ন করে এটা আমরা বলছি। এখন আমরা আমাদের কোচিং এর একটু প্রচারণা করি। আমাদের কোচিংটা এবারই চালু হয়েছে, আমাদের ডিপ্লোমা কৃষিবিদ, আমাদের এই লোগো দেখতেছেন ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি অফিসার কোচিং, স্থান জামালপুর জেলা। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যারা আমাদের সার্ভিস নিতে চান, মানে সার্ভিস, ভাই আমি শীট টিট গুছাইতে পারবো না, এত বই ঘাটাঘাটি করতে পারবো না, আমাদের কিছু শীট দেন, আমরা পড়বো, যেন কমন পাই বা কমন উপযোগী মার্ক পাই। ঠিক আছে? আমাদের কৃষি শীটে যদি আপনাদের একটু আমরা বলি, শীট গুলো একটু দেখাই আপনাদের। এগুলো হচ্ছে আমাদের শীট।
আমাদের কৃষি শীট সম্পর্কে বলার চেষ্টা করতেছি। আমাদের শীটগুলো রিটেন সাইজের আকার শীট, রিটেন। যেমন ধান সম্পর্কে যদি আপনাকে প্রশ্ন করে, আমাদের ছাত্র আটকাতে পারবো না। নিচের কোনটি খরা ধান জাতের নাম, আমরা সুন্দরভাবে দিয়ে দিছি। নিচের কোনটি বোরো ধান জাতের নাম এবং বোরো ধান জাতের ভিতরে কোনটি ফলন বেশি, এটাও আমরা দিয়ে দিচ্ছি। কোনটি জিনিস ধানের জাত আমরা দিয়ে দিচ্ছি। কৃষির বেসিক বোর্ডেতে যা করা দরকার তাই করছি। বোর্ড বই এবং নতুন প্রবিধান সব মিলেই আমাদের শীট তৈরি করা। এখন আপনার এক ভাই প্রশ্ন করছিল অ্যান্টোনিম বা সিনোনিম কিভাবে পড়বো। আমরা দেখুন, আমরা বলি, এই যে আমাদের অ্যান্টোনিম, আমাদের অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং ওয়ার্ড, ইডিয়ম ফ্রেজ, রিলেটেড ওয়ার্ড চাকরি পরীক্ষায় বারবার আসে। আমার অ্যান্টোনিম গুলো যত চাকরি পরীক্ষাতে এসেছে, বিসিএস বলুন, প্রাইমারি বলুন, নিবন্ধন বলুন, যত আছে সকল প্রশ্নগুলো আমরা উঠাইছি এবং এর ইংরেজি উচ্চারণ উঠাইছি, ডিকশনারি থেকে বের করছি। ইংরেজি উচ্চারণ উঠাই দিছি। যেমন এলিয়েন মানে বিদেশি, নেটিভ মানে দেশি। এলিয়েন বিদেশি লেখছি এবং এর উচ্চারণ ইংরেজি দিয়ে দিছি, সঠিক উচ্চারণটা, এবং নেটিভ দেশি পণ্য এটা আমরা দিয়ে দিছি। মানে সহজ করছি একবারে। ক্লাস 1-3 থাকতে যে ডিকশনারি থেকে বা গাইড বইয়ের ভিতরে ইংরেজি উচ্চারণ ছিল, উচ্চারণগুলো আমরা দিয়ে দিছি। সিনোনিম বলুন, অ্যান্টোনিম বলুন, স্পেলিং বলুন, রিলেটেড ওয়ার্ড বলুন, ইডিয়ম ফ্রেজ বলুন, আমরা দিয়ে দিছি। এই ধরনের গোছানোর শীট, আমি বললাম এই ধরনের গোছানোর শীট বাংলাদেশের কোন কোচিং প্রতিষ্ঠানে 4500 টাকা দিয়ে দিতে পারবে না। এটা আমি বুকে হাত দিয়ে বলি। আরো যে বাংলাদেশের কৃষি কোচিং আছে, আরো যে শুধু কৃষির কোচিং নেই, বিসিএস এর যে কোচিং গুলো আছে, তারা এই ধরনের শীট তৈরি করে কখনো স্টুডেন্ট দেয় না, দেয় না। সেখানে আমরা ডিকশনারি ঘাটাঘাটি করে দীর্ঘ 8-9 বছর গবেষণা করে আমাদের শীট গুলো নিয়ে আসছি, একবার কম অনুপযোগী, যেগুলো চাকরি পরীক্ষা এসেছে ওই প্রশ্নগুলো সুন্দরভাবে উঠাই দিছি। এখন ধরেন এখানে অ্যান্টোনিম মিনিমাম ধরেন এখন 400 অ্যান্টোনিম আছে, 400। এই 400 অ্যান্টোনিম যদি কেউ পড়েন, এই অ্যান্টোনিম থেকে যদি প্রশ্ন কমন না আসে, বাংলাদেশের কোনো ছাত্র বা কোনো কোচিং এর ছাত্র কমন ফেলাতে পারবে না। আমার শীট থেকে যদি কমন না পড়ে, পারবে না, অসম্ভব। স্পেলিং ওয়ার্ডও বলি, সিনোনিমও বলি, ইডিয়ম ফ্রেজও বলি। আমাদের কোচিং শীট থেকে যদি কমন না পড়ে কেউ পারবে না। আমি কিন্তু লাইভে এসে শীট সম্পর্কে বলি, শীট সম্পর্কে জানাই। কেন জানাই? এটি কোন অ্যাঙ্গেলে প্রশ্ন করে এটা আমরা কিন্তু ঠিকই জানি। আমাদের কৃষিবিদ ফারুক স্যার আছেন, সে কিন্তু ঠিকই জানে। এখন অনেকে লেকচার মারি যে বাজারে গাইড পড়বেন আর ফেল করবেন, বাজারে গাইড পড়বেন আর ফেল করবেন। অনেকেই তো বাজারে গাইড পড়ো তো চাকরি হয়, হয় না? তো হয়, কোচিং না করলে তো চাকরি পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে যারা আমাদের কাছে শীটগুলো নিবেন, আর আমাদের ক্লাস সপ্তাহে হচ্ছে 4টি ক্লাস, সপ্তাহে আপনার 4টি ক্লাস, 4টি ক্লাস পেনগুলোই হয়ে গেছে, কলমই হয়ে রাখছিলাম তো। সপ্তাহের আপনার কি 4টি ক্লাস, একটি মডেল টেস্ট এমটি, একটি মডেল টেস্ট পরীক্ষা। আর শীট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের উপজেলাতে পাঠাবো এবং আমরা শীট পিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা দিব। ঠিক আছে, সেক্ষেত্রে 4500 টাকার পরিবর্তে অনলাইনে আমরা 2500 টাকা অফার আওতায় নিচ্ছি। 2500 টাকা দিয়ে এখন ভর্তি হতে পারবেন। এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে, এই অফারটা আমরা বন্ধ করে দিব। আগে 2500 টাকা 2 কিস্তি দিতে পারতেন, এখন 2500 টাকা একবারে দিতে হবে। ঠিক আছে, আর অফলাইনে 5500 টাকা। আমাদের অফলাইনে হতেছে 5500 টাকা। আমাদের অফলাইনটা এখনো চালু হয় নাই, আল্লাহর রহমতে আমরা চালু করে ফেলবো অফলাইনটা। অফলাইন হতেছে 5500 টাকা, আর অনলাইন হচ্ছে 4500 টাকা। এটা 8 মাস বিপি কোর্স। এখন 2500 টাকা দিই, অফারে ভর্তি চলছে। এই 4500 টাকা পরিবর্তে আমরা 2500 টাকা নিচ্ছি। আপনাদের কাছে কোনো আর টাকা পয়সা নিব না। 8 মাস পর্যন্ত আমরা শীট মডেল টেস্ট নিব, পরীক্ষা নিব, ক্লাস নিব। ঠিক আছে, আর কোনো টাকা পয়সা চাবো না। এই অফারটা সীমিত সময় চলে। 2500 টাকা অফারটা আমরা কয়েকদিন চালাই, এটা বন্ধ করে দিব। এটা চালাবো না, তখন আমাদের 4500 টাকা একবার পেয়ে গিয়ে আমাদের কোচিং ভর্তি হতে হবে। ঠিক আছে, আমরা আপনাদের শীট দিব, পিডিএফ দিব, ক্লাস নিব, আমাদের লস। বর্তমানে বাজারে যে কাগজের দাম, প্রিন্টার মেশিনের খরচ বেশি, কালির দাম অনেক, আপনার বিদ্যুৎ বিলের দাম অনেক।
সেক্ষেত্রে মিলিয়ে দেখা গেলে অনেক শীট দিতে গেলে কুরিয়ার মাধ্যমে শীট হয়ে যায়। আপনাদের জন্য কুরিয়ার মাধ্যমে আমরা নিয়ে আসছি। এই যে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের জন্য আমরা করে রাখছি, খাম নিয়ে আসছি। এগুলো খামের ভিতরে শীট ভরে 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 আপনার উপজেলায় আমরা পৌঁছাবো। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শীট পৌঁছাবো এবং আমরা হোয়াটসঅ্যাপ পিডিএফ এর মাধ্যমে আমরা শীটগুলো আপনাদের দিব। ঠিক আছে, যারা আমাদের কোচিং এ শীট নিতে চান, অনেকে ভর্তি হয়েছেন, জানেন আমাদের শীট সম্পর্কে, সুন্দর একটা গোছানোর শীট। যারা ভর্তি হবেন, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 019128598820। নাম্বারটা দেখা যাচ্ছে কিনা? 019128598820। আমরা একটু দেখি, আপনাদের লাইভ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। 019128598820। ঠিক আছে, চলে এই লেখা তো একটু ঝাপসা আসার কথা না, ক্যামেরা তো ঝাপসা আসার কথা না। 019128598820। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর আমরা একটু কথা বলি কি জানেন, বিগত যে উপসাগরীয় কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্কুলার হয়েছেন, আমাদের যে সার্কুলারটা হয়েছেন 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত উপসাগরের যত কৃষি কর্মকর্তা সার্কুলার হয়েছেন, আমাদের গ্রামের কৃষিবিদ মহাজন হোসেন স্যার, তিনি কৃষি অধিদপ্তরের পরিচালক ছিলেন। মানে সার্কুলারের শেষে তার স্বাক্ষর থাকতো, মহাজন হোসেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাছাই ও নির্বাচন ও বাছাই কমিটি। আপনারা জানেন, যেহেতু আমরা স্যারের এলাকা, আমিও একই এলাকার লোক, সেক্ষেত্রে স্যারকে আমরা ভাইবা বোর্ডে রাখবো, এটা প্ল্যান করে রাখছি। পিডি রিটেন স্যার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমার ভাইবাতে স্যারকে আমরা রাখবো ভাইবা বোর্ডে। সেক্ষেত্রে আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের কৃষিবিদ ফারুক স্যার আছেন, আমাদের সুজন স্যার আছেন, আমি আছি, আরো টিচার আপনাদের ইনরোল করা হবে। এই 4500 টাকা দিয়ে আমরা যে নাম্বারটা কমন উঠাবো, আল্লাহর রহমতে 15,000 টাকা দিয়ে যে কোচিং করবে, ওদের থেকে নাম্বার বেশি পাবেন, আমার কাছে মনে হয় বেশি পাবেন। কারণ গড় অনুযায়ী 15,000 টাকা দিয়ে নাম্বার যদি আমরা পরীক্ষা হলে 55 নম্বর পান, কথার কথা বলি, আর আমাদের যদি এই 4500 টাকা দিয়ে আপনি 60 নম্বর পান, তাহলে কোচিং ভালো কোনটা হলো বলেন? 15,000 টাকা দিয়ে কোচিং করলেন, ইংরেজিতে কমন বলেন আপনার 6 নাম্বার, কথার কথা বলি 6 নাম্বার। আমরা এই 4500 টাকার ভিতরে ইংরেজিতে যদি আমরা 11 নাম্বার কমন ফেলাই দেই, তাহলে ভালো আমাদের কোচিং না? অনেক কোচিং কি তারা কমার্শিয়াল ব্যবসাটা বেশি করতেছে, 15,000 টাকা কিন্তু আমরা দেখছি খরচ হয় না, কিন্তু তারা একটু বেশি খরচ করে টাকাটা আপনার কাছে বেশি নিচ্ছে। টাকার পরিমাণে যদি কম হতো, তাহলে মোটামুটি একটা সন্তোষন থাকতো। কারণ এমনি বেকার ছেলে কাছ থেকে এত টাকা নেওয়া, এটা আসলে একটা ব্যয়বহুল বিষয়। ঠিক আছে, আমাদের শীত সময়কে বললাম, আপনাদের যদি কোনো লাগে, আমরা আপনাদের জোর করি না, বাসায় ঠিক মতো করেন। কারণ 360 পোস্ট, বিশাল বড় একটা নিয়োগ, এই নিয়োগ আর জীবনে পাবেন না। এই নিয়োগ পরে বারে নিয়োগ হতে পারে, পোস্ট কম থাকবো, 500 থাকতে পারে। সেই কারণে আমি বলি, এই নিয়োগটা অন্তপক্ষে শেষ চেষ্টাটা করেন, শেষ চিকিৎসাটা করেন, চাকরিটা যেন আপনার হয়, সে চেষ্টা করেন। আমার কোচিং করেন বা না করেন, ভাই বাসায় পড়েন, আমার কথা না, আপনি বাসায় পড়েন। আপনার ওই যে 2,500 টাকা খায়, আমি কোটিপতি হবো না বা কোটিপতি হবো না। যদি 10,000 15,000 টাকা নিতাম, তাহলে কোটিপতি আমি হইতাম। কিন্তু এই 4500 টাকা দিয়ে শীত টিট দিয়ে ক্লাস নিয়ে আমার একটা কথা না, আমার গাড়ি তো আর করছো। ঠিক আছে, আর আপনারা যদি বলেন না ভাই আমি বাসায়ও পড়বো, আপনার শীট গুলো নিবো, দুইটা সমন্বিত ভাবে পড়াশোনা করবো, তাহলে আমাদের শীট নিতে পারেন। বলেন আমার শীটে পড়বেন, বাজারে গাইড আছে, ওগুলো পড়বেন, তাহলে দুইটা জিনিস এক হবে, শক্তি পাবেন। আর সর্বোপরি কথা, আমার গ্রুপে যারা আছেন, পড়াশোনা করেন ভাই, পড়াশোনা কোনো ছাড়া চাকরি নাই। পড়াশোনা ছাড়া এই পিএইচসি রুদিনে 10ম গ্রেডে চাকরি নেওয়া ছাড়া, পড়াশোনা ছাড়া ভাই সম্ভব না। এটা একবারে নাকচ করে দিলাম, এটা পারবেন না ভাই। আচ্ছা,
আমার আবেদন সম্পর্কে আমরা ভিডিও আপলোড দিব, ঠিক আছে? তখন ভিডিও আপলোড দিব, তখন আপনারা দেখে নেবেন। আমরা ভিডিওটা এখন আর লং করতেছি না, কারণ আমাদের তো কোচিং এর টাইপিং এর অনেক কাজ বাকি আছে। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে আপনাদের সাথে আছে। আর আমাদের গ্রুপে যারা আছেন, আমাদের কোচিং এ যারা ভর্তি হয়েছেন, তাদেরকে আমরা আজকে রাত্রে সম্ভবত না হলে কালকে রাতে আমরা আমাদের গ্রুপে এড করে নিব। গ্রুপে এড করে নিয়ে আমাদের ক্লাসের কার্যক্রম আমরা শুরু করে দিব। যেহেতু সার্কুলার হয়ে গেছে, আপনারা সবাই অ্যালার্ট হয়ে যান, অ্যালার্ট হয়ে যান, ঠিক আছে? আর সকলকে ধন্যবাদ। আমরা এখন লাইভটা শেষ করবো ভাই, ঠিক আছে? আমরা লাইভটা শেষ করে দেব। সকলকে ধন্যবাদ, আমাদের গ্রুপের সাথে থাকবেন। আমরা লাইভ মাঝে মধ্যে আসবো, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা এমসিকিউ ক্লাস নিয়ে আসবো। আমাদের মডেল টেস্টে যারা ভর্তি হবেন, মডেল টেস্টে আমরা একটা কথা বলি, আমাদের মডেল টেস্টে হচ্ছে 100 নম্বরের মডেল টেস্ট পরীক্ষা। যারা 100 নম্বরের মডেল টেস্ট পরীক্ষা দিবেন, তাদের ফি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। এখন থেকে প্রতি শুক্রবার বা শনিবারে পরীক্ষা নিব। এই প্রশ্নগুলো পিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিব, আপনাকে পরীক্ষা দিবেন এবং এগুলো প্রিন্ট করবো। আমরা প্রিন্ট করি আপনার উপজেলায় আমরা কুরিয়ার সার্ভিস পাঠাবো। কখন পাঠাবো জানেন? যখন এসে পরীক্ষার ডেট করবে তখন আমরা পাঠাবো। সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা আমাদের পে করতে হবে। আমরা দুইটা উত্তর শিট এবং প্রশ্ন শিট, দুটি শিট পাঠাবো। কারণ 8 মাসে যদি পরীক্ষা হয়, মিনিমাম ধরেন 80টা প্রশ্ন হবে, 4000 প্রশ্ন হয়ে যাবে। 4000 প্রশ্ন মোটামুটি আপনি পিডি পাস করতে পারবেন শুধু আমাদের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে। যারা মডেল টেস্টে আওতায় থাকবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যারা কোচিং করবেন না, শুধু মডেল টেস্টে রিয়েল একটা মডেল টেস্ট পরীক্ষা দিবেন, তাদের জন্যই আমাদের প্যাকেজটা। আর আমাদের ভিডিওগুলো যারা শেয়ার করবেন, আমার শেয়ার করে রাখবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে নক দিবেন। আমরা তাদেরকে ফ্রিতে মডেল টেস্ট একটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। ফ্রিতে আপনার মাসে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবেন, দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। আর কিছু প্রয়োজন থাকলে আমার এই নাম্বারে 09128598220, ঠিক আছে? এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আর সরাসরি কল দিতে পারবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালোভাবে পড়াশোনা করুন, এটাই আমাদের কথা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।